ডিক্টেটর এমবাপ্পে রিয়াল মাদ্রিদে ইনজুরি থেকে ফেরত আসার পর প্রথম জয় পেল রিয়াল দে মাদ্রিদ। এখন প্রশ্ন হলো, আপনি কি হ্যাপি? আপনি একজন মাদ্রিদিস্তা হয়ে আপনার এখন কেমন ফিল হচ্ছে? আপনি কি আসলে হ্যাপি যে রিয়াল মাদ্রিদ গতকালকের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেয়েছে? দেখেন, হ্যাপির কথা বলতে গেলে আমার কাছে মনে হয় না যে যারা রিয়াল মাদ্রিদকে গোল স্কোর বাদ দিয়ে যারা ফিউচার দেখে, যাদের ধ্যান জ্ঞান রিয়াল মাদ্রিদ, তাদের কাছে জিনিসটা হ্যাপি হওয়ার কোনো রিজন নাই। কারণ টিমটা যেভাবে খেলতেছে, অ্যান্ড কালকে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে অনেকবার নিজেদের প্লেয়ারদের রিয়াল মাদ্রিদের ফ্যানরা বু করছে, অ্যান্ড বু করার পেছনে কিছু অবভিয়াস রিজন আছে। এখন দেখেন, আপনার কাছে কি মনে হচ্ছে না যে ভাই কি এক বিপদে পড়লাম, ভিনিসিয়াস এমবাপের মতো প্লেয়ার আমার টিমে, জুড বেলিংহামের মতো প্লেয়ার আমার টিমে, বাট আমি তাও আমার মন মতো পারফর্ম করতে পারতেছি না। দেখেন, আফটার দ্য ম্যাচ আমি খুব একটা হার্শ অপিনিয়ন দেই না রিয়াল মাদ্রিদের এগেনস্টে, কারণ আমাদের ওই জিনিসটা নেওয়ার মতো সক্ষমতা নাই। বাট আমি যখন পোস্ট ম্যাচ রিভিউগুলো দেখতেছিলাম, আমি ESPN টক শোগুলো দেখতেছিলাম, সেখানে তারা বারবার বলতেছিল যে এই জিনিসটা আসলে অ্যাকসেপ্টেবল না, এবং রিয়াল মাদ্রিদের ফ্যানরা যেভাবে বু করতেছে এটা আসলে জাস্টিফাইড। যার কারণে দেখবেন যে ভিনিসিয়াস জুনিয়র পর্যন্ত গোল করার পর সে হাত জোর করছে। আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন, বাট আমার কাছে মনে হয়েছে যে ওই জন্যই যে ফ্যানরা তাদের প্রতি যে সন্তুষ্ট না, সেই জিনিসটার জন্য সে ক্ষমা চাইছে। সো দেখেন, ওভারঅল দ্য ম্যাচ ওয়াজ গুড। এটা যদি সিজনের মিডে হইতো বা সিজনের শুরুতে হইতো, অবশ্যই রিয়াল মাদ্রিদ ফ্যানরা এটাতে খুশি হইতো। বাট খেলার লাস্টের 15 থেকে 20 মিনিট পুরো জিনিসটা ধরাই দিছে এবং রিয়াল মাদ্রিদকে বুঝাই দিছে যে কি জিনিস তারা ল্যাক করতেছে। লাস্টের 15 থেকে 20 মিনিটের মধ্যে আলাভেজ এমনভাবে খেলছে, দেখেন আলাভেজ এবং রিয়াল মাদ্রিদের মাঝখানে যে গ্যাপটা, এটা কিন্তু বিস্তর। তাদের যে বিস্তর ফারাকটা আছে, এটা কিন্তু পয়েন্ট টেবিল দেখলে বোঝা যায়। একটা পয়েন্ট টেবিলে 2, আরেকটা আই গেস 17 বা 16 বা 13, 14, 15, মানে একদম লোয়ার টেবিলের ক্লাব হিসাবে আছে। সো ওই জায়গাটা থেকে লাস্টের 15-20 মিনিটে অলমোস্ট কাম ব্যাক করে ফেলছিল আলাভেজ, যেটা আসলেই কনসার্নিং। দেখেন, আমি যখন রিভিউ করি, কোনো ম্যাচ রিভিউ করি, আমি সেখানে আমার বার্সেলোনার যে একটা বায়াসনেস, সেটা আমি রাখতে চাই না। আমি চাই ডিরেক্ট 1-to-1 কথা হোক, যাতে একজন মাদ্রিদিস্তা হইলেও সে বার্সা ফ্যানের অপিনিয়ন না শুনে, একজন ধরেন ফুটবল রিভিউয়ারের, ম্যাচ রিভিউয়ারের অপিনিয়নটা শোনে। সো ওই জায়গাটা থেকে আমি দেখতেছিলাম যে এনি টাইম যদি কালকে লুনিনের পারফরমেন্স যদি লাস্টের দিক দিয়ে ভালো না হইতো, ড্যান হুইজেনের পারফরমেন্স যদি ভালো না হইতো, এবং কিছু একটা না দুইটা বল যে বারে লাগছে সেগুলো যদি না লাগতো, ডেফিনেটলি কালকের ম্যাচও পয়েন্ট হারাইতো রিয়াল মাদ্রিদ। এখন দেখেন, গতকালকে আমি যখন যেভাবে বলতেছিলাম যে আমি পোস্ট ম্যাচ রিভিউগুলো দেখতেছিলাম, এবং দেখার মাঝখানে কোনো এক লোক খুব সুন্দর একটা কথা বলছে যে দেখেন, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম রিয়াল মাদ্রিদ তাদের ফ্যানদের দেওয়ার মতো কিছু নাই। আপনি অলরেডি কোপা দেল রে থেকে বাদ, আপনি স্প্যানিশ সুপার কোপা জিতেন নাই, UCL থেকে বাদ, লা লিগা থেকে অলমোস্ট বাদ, যেটা এখন যদি কোনো কিছু ম্যাজিক্যাল না হয় আপনার লা লিগা জেতার কোনো প্রকার পসিবিলিটি নেই। সো ওই জায়গাটা থেকে আপনি এখন একটা কাজই করতে পারেন, সেটা হচ্ছে আপনার দলের যে ফ্যানরা আছে, আপনি যখন হোম গ্রাউন্ডে খেলাটা খেলতেছেন, আপনি প্রপার ইন্টেন্সিটির সাথে একটা ফুল পাওয়ার একটা গেম উপহার দেবেন। বাট রিয়াল মাদ্রিদকে সেটা ডেলিভার করতে পারছে? নট রিয়েলি। কালকে জুড বেলিংহাম, আর্দা গুলার, হুইজেন, এসব প্লেয়ারদেরকে নিয়ে কথা আসলে আরও বেশি বলা উচিত, কারণ এই প্লেয়ারগুলো আসলে ভালো পারফর্ম করছে। বাট যে দুজন গোল স্কোরার কালকে ছিল, ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে, দুজনকে আসলে সিঙ্ক করতে পারতেছে? এখন দেখেন, আমরা এটা প্রায়শই দেখি যে কোনো সংসার যদি ডিভোর্স হওয়ার, মানে কোনো একটা কাপল যদি ডিভোর্স হবে বোঝা যায়, এর আগেই কিন্তু তাদের মধ্যে যে পরিস্থিতি সেটা কিন্তু আন্দাজ করা যায়, তাদের দেখলেই বোঝা যায় সেখানে একটা গরমাগর্মি অবস্থা আছে। এক্স্যাক্টলি সেম জিনিসটা রিয়াল মাদ্রিদের মধ্যেও দেখা যাচ্ছে। দুইটা প্লেয়ার, ফ্রন্টে যে মেইন দুইটা প্লেয়ার ভিনিসিয়াস এবং এমবাপ্পে, দুইজনের মাঝখানে সিঙ্ক নাই। আপনি যদি একটা ধরেন মিউজিক ব্যান্ড ক্রিয়েট করবেন, সেই জায়গাটাতে আপনি টপ গিটারিস্ট, আপনি ড্রামার, সবাইকে নিয়ে আসছেন, সবাই খুব ভালো বাজায়, বাট যখন তারা একসাথে সিং করতে পারে না, তখন মিউজিকটা কি সুন্দর হয়? অবভিয়াসলি না। এক্স্যাক্টলি সেম জিনিস এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে। কালকে আমরা বারবার দেখতেছিলাম যে পাসিং অপশন আছে, বাট দুইজনই ট্রাই করতেছে যে আমি গোল করব, আমি গোল করব, আমি গোল করব। আমি বলতেছি না যে দুইজন সেলফিশ, ওই যে দুইজনের মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে যে তারা নিজেদের মতো করে গোল করতে পারবে, বাট যখন আপনি একজন টিম হিসাবে খেলবেন, তখনই কিন্তু আপনি জিতবেন। রিয়াল মাদ্রিদের এটা গ্যালাক্টিকো 3.0, এবং আপনি ধরেন সেম প্লেয়ারগুলোকে আপনি যখন কোনো গেমে নিয়ে আসবেন, আপনি দেখবেন যে এই প্লেয়ারগুলো অলওয়েজ ম্যাচ জিততেছে। বাট ওইটা গেম লাইফ, এটা রিয়েল লাইফ, এবং রিয়েল লাইফ এবং গেম লাইফের মাঝখানে যে বিস্তর একটা ফারাক, এটা কিন্তু আসলে আমরা এখন থেকে বুঝতেছি। অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, আমি যখন দেখতেছিলাম যে সিজনের শুরুতে এমবাপ্পে যখন আসছে, তার সেই সময়টাতে একটা ড্রেসিং রুমে আমি দেখতেছি ভিনিসিয়াস, রদ্রিগো, ফেদে ভালভার্দে, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আর্দা গুলার, রুডিগার, মিলিটাও, কামাবিঙ্গা, চুয়ামিনের মতো প্লেয়াররা আছে।
কোর্তোয়ার মতো প্লেয়ারগুলো আছে, তখন আমার মনের মধ্যে ভয়টা জাগবে, আসলেই জাগছে। কারণ আমার টিমে তো ওই রকম স্টার্টেড না। বাট তখন থেকে মানুষ যে জিনিসটা এক্সপেক্ট করতেছিল যে ইগো ক্ল্যাশটা হবে, এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়েছে। এখন দেখেন এই জায়গাটাতে আমরা কিলিয়ান এমবাপ্পেকে খুব ইজিলি স্কেপগোট বানাই ফেলি, আমরা তাকে বলির পাঠা বানাই ফেলি যে সে খুব সেলফিশ, ইগোয়েস্টিক। বাট পুরো টিমটাই তো পারফর্ম করতেছে না। ভিনিসিয়াস জুনিয়র কালকে আউট অফ দ্য বক্স অস্থির একটা গোল করছে, অস্থির, আউট অফ নোয়ার এই গোলটা আসবে আমি চিন্তা করি নাই। বাট যখন গোলটা আসছে আমি জাস্ট মাথায় দিয়ে রাখছিলাম যে ও। বাট সেম গোলটা যদি না হইতো তখন কিন্তু পাশে দিয়ে কিন্তু একটা পাসিং অপশন ছিল, তখন কিন্তু আপনারাই ক্রিটিসাইজ করতেন। এখন দেখেন গোল হয়েছে দেখে অনেকে ক্রিটিসাইজ করেন, এবং কিলিয়ান এমবাপ্পেকে ক্রিটিসাইজ অনেকে না করার এটা একটা কারণ যে কিলিয়ান এমবাপ্পে তো গোল করতেছে। বাট কিলিয়ান এমবাপ্পে যখন গোল করতেছে সে তখন ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলোর জন্য সে আগে যাচ্ছে, এবং মোস্ট প্রবাবলি সে লালিগা টপ স্কোরার হয়ে যাবে, এবং সেই জায়গাটাতে সে একটা ট্রফি পাবে। বাট লালিগাতে রিয়াল মাদ্রিদ কি অ্যাচিভ করছে? অ্যাকচুয়ালি নাথিং। রিয়াল মাদ্রিদ ইজ এ টিম যারা চ্যাম্পিয়ন হওয়ার কথা, বাট তারা হয় নাই। সো ওই জায়গাটা থেকেই মেইন শিক্ষাটা আমাদের দরকার, আমাদের বলতেছি রিয়াল মাদ্রিদের দরকার, যে আসলে যখন আপনি ইন্ডিভিজুয়াল পারফর্ম করবেন, এবং গতকালকে কেন রিসেন্ট যে ম্যাচগুলো দেখছি সব জায়গাতেই রিয়াল মাদ্রিদের আপফ্রন্টের যে প্লেয়ারগুলো আছে, ভিনিসিয়াস, এমবাপ্পে, প্লেয়ারগুলো নিজেদের মতো খেলার ট্রাই করে, যেটা আসলে খুব কনসার্নিং। এখন দেখেন আমি যেসব কথাগুলো বলছি এগুলো আমি অ্যাজ এ বার্সেলোনা ফ্যান বলি না, আমি অ্যাজ এ বার্সেলোনা ফ্যান হইলে হয়তো খুশি হইতাম এবং আমি সেই খুশিটা শো করতাম। বাট আমি একজন ফুটবল রিভিউয়ার যে ফুটবলটা দেখতেছে এবং মানুষের সামনে কথা বলে, সেই হিসাবে আমি কথা বলছি। এখন হোয়াটস নেক্সট, এরপরে কি হইতে পারে? অনেকগুলো কোচের নাম শুনতেছি, অনেকেই ইয়োগেন ক্লপের কথা বলতেছে, দিদিয়ার দেশাম্পের কথা বলতেছে, পোস্তেগুলোর কথা বলতেছে, দেন জোজে মরিনোর কথা বলতেছে, অনেকে অনেক কথা বলতেছে। বাট রিয়াল মাদ্রিদের আসলে দরকারটা কি? আমি যত জায়গায় দেখছি, যত জায়গার আমি আবার একটা আমার অভ্যাস আছে যে আমি ম্যাচ শেষে বসে বসে একটু যাদের মানে রিভিউগুলো দেখার আমি ট্রাই করি, স্পেশালি টক শোগুলো আর কি, যারা প্লেয়াররা ডিসকাস করে, তখন আমি দেখলাম যে সবাই বলতেছে যে রিয়াল মাদ্রিদের এখন আর ট্যাকটিশিয়ান দরকার নেই। রিয়াল মাদ্রিদের যে পরিমাণ কোয়ালিটি আছে, এই কোয়ালিটিতে আপনার ট্যাকটিশিয়ান দরকার পড়ে না, আপনার এখন দরকার একজন ম্যানেজার, যে ড্রেসিং রুমে এসে বলবে যে বেটা আমি এটা জিতছি, তোরা এখনো ছোট, তোরা আমার থেকে শিখ, তোরা আমার শিখাইস না। লাইক প্রোফাইল লাইক জোজে মরিনো যদি এই টিমে এখন নেক্সট সিজনে আসে, মোস্ট প্রবাবলি আরবেলোয়া স্যাক হবে। এবং আমি এখানে দেখেন, এখানে আরবেলোর দোষ আমি দিতে পারতেছি না, কারণ সে এমন একটা পজিশনে টিমটা পাইছে যেটা শাভি আলোনসো পর্যন্ত কন্ট্রোল করতে পারে নাই। সো ওই জায়গাটা থেকে সে মাচ বেটার পারফর্ম করছে, আমি ওইটুকু একসেপ্ট করি। বাট এখন ধরো নেক্সট সিজনে জোজে মরিনো যদি আসে, সে ডিরেক্ট এসে বলবে যে আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছি, এবং যে টিমটা জিতাইছি সেই টিমটা কেউ এক্সপেক্টই করে না, সো আমারে খেলা শিখাইস না, সো তোরা চুপ থাক, তোরা খেল, আমি যেভাবে বলি সেভাবে খেল। সো ওই রকম টাইপের একটা প্রোফাইল লাগবে, যেরকম কার্লো আনচেলত্তি, জোজে মরিনো টোটালি ডিফারেন্ট দুইটা প্রোফাইল, বাট দুইজনের কাজটা সেম থাকে। কার্লো আনচেলত্তি অনেকটা বন্ধুসুলভ আচরণ করে, অ্যান্ড বন্ধুসুলভ আচরণ করে সে বুঝায়। বাট জোজে মরিনো ইজ এ স্ট্রিক্ট টিচার, সে বলবো যে এটা কর, যেটা আমি হ্যান্সি ফ্লিক এবং বার্সেলোনার ক্ষেত্রে দেখি। রিয়াল মাদ্রিদের স্টার আছে, বার্সেলোনা থেকে স্টার নাই, অবশ্যই আছে, বাট বার্সেলোনার টিমে হ্যান্সি ফ্লিক ইজ দ্য মেইন ম্যান। রিয়াল মাদ্রিদ টিম এবং বার্সেলোনা টিমের মাঝখানে যে পার্থক্যটা, সেটা হচ্ছে কি, কোচ যে ম্যানেজার আছে সে হচ্ছে মেইন ম্যান, যার কারণে দেখবেন যে বার্সেলোনা এনি টাইম কুন্দে কত ম্যাচ যে বসছে জাস্ট সে ট্রেনিংয়ে লেট আসার কারণে। সো সে টাকা পয়সা বলে ম্যাচে খেলবো না, তোর খেলাবই না, তুই যা মন চায় তা কর। সো ওই রকম একটা টাইপের প্রোফাইল লাগবে রিয়াল মাদ্রিদের জন্য। দেখেন রিয়াল মাদ্রিদ ইজ লাইক আওয়ার লাইফ, প্রতিটা ছেলের লাইফ রিয়াল মাদ্রিদের মতো, রিয়াল মাদ্রিদ হচ্ছে প্রত্যেকটা ছেলের মতো। দেখেন উপর দিয়ে সে হচ্ছে ভালো জিনিসগুলো দেখায়, যেটা মানে ধরেন সবসময় আমি একটু গুছিয়ে বলতে পারি যে রিয়াল মাদ্রিদ হচ্ছে প্রত্যেকটা ছেলের লাইফের মতো, উপর দিক দিয়ে সবকিছু ভালো, সবকিছু সে ঠিকভাবে দেখাচ্ছে, বাট আন্দার ভিতরগতভাবে সে কিন্তু আসলে ঠিক মতো ভালো নাই, যেটা তার মনের মধ্যে কোনো জিনিস সিঙ্ক হচ্ছে না। এক্স্যাক্টলি সেম জিনিসটা রিয়াল মাদ্রিদের মধ্যে হচ্ছে। সো আমরা চাই রিয়াল মাদ্রিদ এগিয়ে আসুক, বাট অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি কিন্তু এনজয় করতেছি, বাট অ্যাজ এ ফুটবল রিভিউয়ার আমি কিন্তু দেখতেছি যে এই টিমটা যদি ফল করে, এটা একটা কেস স্টাডি হয়ে যাবে যে কিভাবে স্টার আপনার টিমে আনলে আপনি সফল হবেন না। অ্যান্ড এই জিনিসটা যদি ঠিক না হয়, নেক্সট সিজনও রিয়াল মাদ্রিদ যে খুব একটা ভালো করতে পারবে জিনিসটা এমন, হয়তো ট্রফি জিতবে নেক্সট সিজনে, ডেফিনেটলি ট্রফি জিতবে, আর তারা টানা 3 বছর ট্রফিলেস যাবে না। নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি ট্রফি জিতবে, বাট তারা যে অ্যাম্বিশন নিয়ে মাঠে নামছে এবং যে অ্যাম্বিশন নিয়ে রিয়াল মাদ্রিদ মাঠে নামে, ওইটা অ্যাচিভ হবে না, ডেফিনেটলি অ্যাচিভ হবে না, সেটা আপনি দেখে রাখেন। সো দেখেন গতকালকার ম্যাচ আমার কাছে আর্দাগুলার অ্যাজ অলওয়েজ আমার কাছে খুব ভালো লাগে, ড্যান উইজন খুব ভালো খেলছে, ভিনিসিয়াস এমবাপ্পে গোল স্কোর করছে, বাট
ভালো খেলছে কিনা সেটা আপনি জানেন। সো আপনার গতকালকের ম্যাচে আপনার সবচেয়ে ভালো লাগছে কাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।